তোমরা ভালো আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আচ্ছা, আমরা শুরু করি তোমাদের আহ, স্যার, আমাদের যে মিড টার্ম হলো, এই মিড টার্মের মার্কস কি মানে আমরা পাইতে পারি মানে? তোমাদের দেই নাই না? না স্যার। ও, আচ্ছা, আমি দিয়ে দিব। দেখি আজকে বা কালকের মধ্যে আমি মনিরকে আচ্ছা, থ্যাংক ওটা দিয়ে দিব। ওটা তোমরা ও সবাইকে দিয়ে দিবে, তোমাদের গ্রুপে দিয়ে দিবে। তোমাদের দেওয়া হয় না না? আমি তো অন্য গ্রুপ তো দিয়ে দিছিলাম। আচ্ছা, যাই হোক, আমি দিয়ে দিব তোমাদের। আচ্ছা, প্রথম দিক থেকে আসি। এখন তোমাদের প্রশ্ন তো হবে দুইজন, দুই এক্সামিনার করবে প্রশ্ন। তো তো ওইটা নিয়ে তোমরা মাথা ঘামাবা না তোমরা। আমি যা করাইছি আর তোমরা যেটা প্রিপারেশন নিছ ওইটাতেই কনসেন্ট্রেশন দিবা। যে টপিক গুলো আমি টাচ করছি ওগুলো তোমরা পড়ে যাবা। তো ওখান থেকে যে প্রশ্ন আসুক না কেন, দেন তোমরা লিখতে পারবা। হয়তো কোনোটা তুমি 80% লিখতে পারতেছো, কোনোটা 90, কোনোটা 100, কোনোটা হয়তো 60। তবে ওই টপিকসটা পড়ে গেলে তুমি একেবারে ওইটার উপরে যে তুমি জিরো থাকবা বিষয়টা তা না, তোমার অবশ্যই কিছু লিখতে পারবা। ওই জন্য ওইটা নিয়ে তোমরা বেশি ওরিড হবা না। আর একটু বোঝার চেষ্টা করবা তোমাদের কোশ্চেন গুলো। আমি সেকেন্ড এক্সামিনের কথা আমি জানি না, আমি তোমাদের কোশ্চেন গুলো করবো যদি টপিকটা যাতে বোঝা যায়, যাতে সরাসরি তুমি অ্যান্সার করতে না পারো বা হুবহু অ্যান্সার বইয়ে আছে এইরকম, এই ধরনের কোশ্চেনটা অ্যাভয়েড করার চেষ্টা করবো। কিছু এক্সাম্পল তোমাদের দিব, বিষয়টা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আমি আগে টপিক গুলো যাই। ফার্স্ট চ্যাপ্টার না, ফার্স্ট চ্যাপ্টারে আসি আগে। ইন্ট্রোডাকশন। ও, মনির তো আমাকে একটা পাঠাইছিল মনে হয়। এআই সিলেবাস না? মনির কি আছো? হ্যাঁ, এটাই। জি স্যার। এটাই তো পাঠাইছিল। তোমার এটা আমি দেখছিলাম, তোমার এটা মোটামুটি অলমোস্টই ঠিক আছে। ঠিক আছে, তোমাদের কাছে তো এটা আছে নাকি, আছে না? মনিরের যে পিডিএফ পাঠাইছে এটা তোমাদের কাছে আছে না? কেউ তো কোনো কথা বলো না। জি স্যার, আছে স্যার। হ্যাঁ, ওই যদি কোনোটা মিসম্যাচ করে দেন আমাকে সাথে সাথে ইনফর্ম করবো, বা পরে করলেও হবে, কোনো সমস্যা নেই। এখন যে করতে হবে তা না, মিসম্যাচ করলে আমাকে একটা ইনফর্ম করবে। আচ্ছা, আমি তো চ্যাপ্টার 1-এ তোমাদের এখানে হলো এআই ডেফিনেশন নিয়ে আমরা ডিসকাস করছিলাম। এআইটা কি জিনিস। তারপর এখানে তোমাদের মনে হয় আমি একটা প্রেজেন্টেশন স্লাইড দেখাইছিলাম, প্রেজেন্টেশন স্লাইড। আর এগুলোর উপরে ডিসকাস করা হয়েছিল। মানে মূল কথা হলো এআই কি, এটার উপরে তোমরা দেখবা। আর এআই এর কিছু রিসেন্ট অ্যাপ্লিকেশন আছে, ওগুলো দেখবা। ওটা একটা স্লাইডের মধ্যে মনে ছিল, স্লাইডটা তোমাদের দেয়া আছে।
আমি যেগুলো যেগুলো পড়াইছি এগুলো তোমাদের দিছি। এখানে স্লাইডের কথা লিখছো। এই যে একটা স্লাইড লেখা আছে, এই স্লাইডের থেকে কিছু বেসিক ইনফরমেশন এআই তে যাওয়ার আগে এআই কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আমরা এক্সাম্পল হিসেবে দিছিলাম। তারপর আর কোনো কিছু না বুঝলে কোশ্চেন করবা, যেই না বুঝো যত সিলি হোক কোশ্চেন করবা, আমি ট্রাই করবো এটার অ্যান্সারটা দিতে। আর এখানের মধ্যে তোমাদের টিউরিং টেস্টের বিষয়টাও আমি বলছিলাম, টিউরিং টেস্টটা স্লাইডের মধ্যে ছিল। টিউরিং টেস্ট আসলে কি, এবং এখানে এই 6টা পয়েন্ট আছে যেগুলো এআই এর জন্য নেসেসারি ফিল্ড। এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, নলেজ রিপ্রেজেন্টেশন, অটোমেটেড রিজনিং, মেশিন লার্নিং, আরো 2টা আছে কম্পিউটার ভিশন, রোবোটিক্স। এগুলো হলো সিক্স ডিসিপ্লিনস কম্পোজ মোস্ট অফ এআই। এগুলো নিয়ে মূলত এআই ফর্ম করে, এগুলো তোমাদের দেখাইছিলাম এখানে। তারপরে থিঙ্কিং হিউম্যানলি, এটাও বলা হয়েছিল তোমাদের এতটুকু। থিঙ্কিং রেশনালি, ওই যে এটা তোমাদের স্লাইডের মধ্যে আছে, এটা এখান থেকে তোমাদের দেখেনি, স্লাইডের মধ্যে ছিল ওই 4টা বিষয় আর কি, থিঙ্কিং হিউম্যানলি, থিঙ্কিং রেশনালি, তারপরে অ্যাক্টিং হিউম্যানলি, অ্যাক্টিং রেশনালি। 4টা না বিষয়? এই 4টা বিষয় তোমাদের ওই স্লাইড থেকে দেখাইছিলাম, বা এই 4টা বিষয় একটু দেখবা। এরপরে আর এখানে মনে হয় না এই তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে আর তোমাদের এগুলো নিচ থেকে পড়ে নিতে বলছিলাম ফিল্ড গুলো, এখানে এগুলো থেকে আমি হয়তোবা প্রশ্ন ভাবে আসবেও না, এখানে আর তেমন নাই। এরপরে তোমাদের হিস্ট্রিটা তোমাদের পড়ে নিতে বলছিলাম, হিস্ট্রিটা তোমাদের পড়ে নিতে বলছিলাম আমি, হিস্ট্রি অফ এআই। এখান থেকে আমি প্রশ্ন করব না, সেকেন্ড এক্সামিনার জানি না করে কিনা, তবে আমি এখান থেকে করব না। এরপরে স্টেট অফ আর্টটা তোমাদের এটা লাগবে, এটা লাগবে। এটা হলো যেসব ফিল্ড গুলোতে এখনো এআই কাজ করতেছে, ইমপ্রুভমেন্টের স্পেস আছে এবং ইমপ্রুভমেন্ট হচ্ছে, ওগুলো নিয়ে এখানে। এটা চ্যাপ্টার 1 হলো এতটুকু। তাহলে চ্যাপ্টার 1-এ আমরা যেটা দেখলাম এটা হলো এআই ডেফিনেশনটা, এআই যাওয়ার আগে এআই কিছু রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, তারপরে এআই কে ডিফাইন করতে আমরা 4টা টার্মস নিয়ে ডিসকাস করি। তারপরে ওইটা হলো অ্যাক্টিং হিউম্যানলি, অ্যাক্টিং রেশনালি, থিঙ্কিং হিউম্যানলি, থিঙ্কিং রেশনালি। এরপরে আমরা তোমার টিউরিং টেস্টের বিষয়টা একটু তোমাদের আসে। এরপরে এআই যে 6টা কম্পোনেন্ট নিয়ে কম্পোজড হয় ওইটা। আর এরপরে স্টেট অফ আর্ট, আর তোমাদের হিস্ট্রিটা আমি তোমাদের নিচ থেকে পড়তে বলছিলাম। স্টেট অফ আর্ট এটা তোমরা দেখবা চ্যাপ্টার 1 এতটুকু। চ্যাপ্টার 1 সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলো। চ্যাপ্টার 1, আচ্ছা। এই চ্যাপ্টার 1 তোমাদের এভাবে এখন আসবে না যে তোমার থিঙ্কিং হিউম্যানলি বলতে তুমি কি বুঝো, বা অ্যাক্টিং হিউম্যানলি বলতে কি বুঝো, এআই কে ডিফাইন করো, হোয়াট ইজ এআই, এই টাইপের কোশ্চেন তোমার আসবে না এখন। হয়তো তুমি এটা বুঝবা, বুঝে আমি হয়তো একটা কিছু কোন একটা স্টেটমেন্ট দিব, স্টেটমেন্ট দিয়ে তোমাকে বলবো এটা আসলে কিসের মধ্যে পড়ছে। বুঝতে পারছো এটা কি থিঙ্কিং হিউম্যানলি না অ্যাক্টিং বা রেশনালি, কোন বিষয়ের মধ্যে পড়ছে। বা তোমাকে আমি হয়তো বলতে পারি এমন একটা এক্সাম্পল দাও যেখানের মধ্যে এই বিষয়টা আছে। বুঝতে পারছো প্রশ্ন? তোমরা শুনতে পাচ্ছ কথা? জি স্যার, আচ্ছা, তো তোমার ডিরেক্ট কোশ্চেন ওভাবে আসবে না, তোমাদের কোশ্চেন আসবে ইনডিরেক্ট ওয়েতে। ইনডিরেক্ট ওয়েতে এখন তোমাকে ওইটা তুমি যদি বুঝো তাহলে অ্যান্সার করাটা খুবই ইজি হবে, খুব টাফ হবে না, ইজি হবে।
তুমি যদি এখন চোখ বন্ধ করে মুখস্থ করে যাও এই অ্যাক্টিং এআই এআই ডেফিনেশনটা চোখ বন্ধ করে মুখস্থ করে গেলা, তাহলে কিন্তু তুমি তোমার জন্য অ্যান্সার করাটা একটু টাফ হবে। তুমি যদি বুঝো দেন আমি যে প্রশ্নটা করবো এটা তুমি অ্যান্সার দিতে পারবা, নিজের মতো করে তুমি অ্যান্সার দিবা এবং ভালো মার্কসও পাবা আমার কাছ থেকে। আচ্ছা, এখন চ্যাপ্টার 1 গেল, চ্যাপ্টার আমরা 2 তে আসি। ইন্টেলিজেন্ট এজেন্ট। ইন্টেলিজেন্ট এজেন্ট, এখানেও তোমাদের মনে হয় স্লাইডের ছিল মনে হয়। হ্যাঁ, এখানেও স্লাইডটা ছিল ইন্টেলিজেন্ট এজেন্ট, বই প্লাস ওই স্লাইড, দুইটা স্লাইডই তোমাদের পড়াইছিলাম, পরবর্তীতে আমরা বই থেকেই। তো এই ইন্টেলিজেন্ট এজেন্টের মধ্যে এজেন্ট কি এগুলো দেখবা, ইন্টেলিজেন্ট এজেন্টটা আসলে কি এটা দেখবা, তারপরে এজেন্টের সাথে এনভায়রনমেন্টের যে ইন্টারেকশন এটা দেখবা, এবং এখানে এটা দেখতে গিয়ে আমাদের সেন্সর, পারসেপ, অ্যাকচুয়েটর, অ্যাকশন এই বিষয়গুলো আসে, এটাও দেখবা। এখানে আর তারপরে রেশনাল এজেন্ট কি এটা দেখবা, রেশনালিটি কি এটা দেখবা, চারটা প্রপার্টি আছে এখানে রেশনালিটির। তারপরে তোমরা অমনিসাইন্স এটা দেখবা, লার্নিং, অটোনমি, অটোনমি দেখবা। এখান থেকে তোমাদের ভাইভাতে প্রশ্ন আসছিল, অটোনমিটা দেখবা, এটা তোমাদের স্লাইডের মধ্যেও আছে। আর মনে হয় এরপরে যে পিয়াস ডেসক্রিপশনটা, চ্যাপ্টার 2 তে পিয়াস ডেসক্রিপশন, কোন একটা এজেন্টের নাম বলা হবে, এটা পিয়াস ডেসক্রিপশন। এখানে তোমরা এই যেই এক্সাম্পল গুলো আছে ওই এক্সাম্পল গুলো থেকে আসবে না, এটা শিওর মোটামুটি। তো তোমরা এগুলো বোঝার চেষ্টা করবা, তাহলে তোমাকে আমি যেই এজেন্ট টাইপটা দিব ওইটার চারটা বিষয় তুমি লিখতে পারবা যদি বুঝে থাকো। বুঝছো, প্রশ্নটা আমার এই ধরনের, তোমাদের প্রশ্ন সম্পর্কে আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি। তারপরে টাস্ক এনভায়রনমেন্টের বিহেভিয়ার গুলো দেখবা, প্রপার্টিসও বলে, টাস্ক এনভায়রনমেন্টের প্রপার্টিস, বিহেভিয়ারও বলি। এই এক্সাম্পল ছিল, এক্সাম্পল গুলো তুমি দেখলে একটা আইডিয়া, ধারণা পাবা এজেন্ট টাইপ এটা হলে তার চারটা বিষয়, পিয়াস গুলো কি কি হতে পারে, পারফরম্যান্স, মেজার, এনভায়রনমেন্ট, অ্যাকচুয়েটর, সেন্সর কি কি হতে পারে, একটা আইডিয়া পাবা। অনেক কিছু লেখার দরকার নাই, মোটামুটি কয়েকটা লিখলেই হবে, 3টা 4টা বা 5টা এরকম লিখলেই হবে এক একটা ইসের। এই যে এগুলো তোমার এনভায়রনমেন্টের বিহেভিয়ার গুলো, এগুলো ফুললি অবজারভেবল, পার্শিয়াল অবজারভেবল, এগুলো যেগুলো 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 আছে এগুলো দেখবা। এরপরে মনে হয় আর নাই, এখানে একটা এক্সাম্পল আছে, অনেকগুলো এক্সাম্পল, এগুলো দেখবা, এগুলো দেখে একটা আইডিয়া হবে। পরে স্ট্রাকচার এগুলো ডিফাইন করছিলাম তোমাদের। এজেন্ট হয় হলো আর্কিটেকচার প্লাস প্রোগ্রাম, দুইটার কম্বিনেশন। মডেল এজেন্ট, চারটা মডেল আছে প্রাইমারিলি: সিম্পল রিফ্লেক্স এজেন্ট, মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট, গোল বেসড এজেন্ট, ইউটিলিটি বেসড এজেন্ট। চারটা দেখবে, আর আরেকটা আছে কম্বাইন।
আরেকটা চারটা তো আছে, আরেকটা আছে কম্বাইন, ওটা হলো লার্নিং। ওটা আমরা যে কোনো চারটাই ওই লার্নিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। এই চারটা পার্ট সব আলাদা আলাদা করে দেখবা, এবং কোন একটা এজেন্ট আসলে তার অ্যাক্টিভিটিটাকে আমরা রিয়েল টাইম অ্যাক্টিভিটিটাকে কনসিডারেশনে নিয়ে এসে ওটা কোনটার মধ্যে পড়ে এই বিষয়টাও দেখবা। তোমাদের হয়তো কোনো একটা এজেন্টের নাম বলবো, এটা আমাদের রিয়েল টাইম আমরা প্র্যাকটিক্যালি প্র্যাগম্যাটিক ওয়েতে চিন্তা যদি করি, সেক্ষেত্রে কোন এজেন্টের সাথে ওটা বেশি স্যুট করে এরকম বিষয়গুলো দেখবা। গোল বেসড এগুলো দেখবা। একটা লার্নিং এজেন্ট, এটা সবগুলোর ক্ষেত্রে লার্নিং এজেন্টের তিনটা কম্পোনেন্ট আছে: লার্নিং এলিমেন্ট, প্রোগ্রাম জেনারেটর, পারফরমেন্স এলিমেন্ট, ক্রিটিক, লার্নিং এজেন্ট। এইটুকু পর্যন্ত চ্যাপ্টার মনে হয় 2। হ্যাঁ, চ্যাপ্টার 2 এতটুকু পর্যন্ত। চ্যাপ্টার 2 সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2। আচ্ছা, তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। চ্যাপ্টার 3 তে আসি। সলভিং প্রবলেম বাই সার্চিং। এখানে সলভিং এজেন্ট, ফর্মুলেশন, প্রবলেম ফর্মুলেশন, এটা কি জিনিস বলছিলাম তোমাদের। ওয়েল ডিফাইন্ড প্রবলেম, 5টা কম্পোনেন্ট থাকে ওয়েল ডিফাইন্ড প্রবলেম সলিউশনের। এটা দেখবা। এগুলোর উপরে বেস করে আমি কিছু তোমাদের হয়তো দিব, কোনো প্রবলেম দিব, ওই প্রবলেম গুলোর জন্য এই 5টা জিনিস তোমাকে স্পেসিফিকলি মেনশন করতে হবে কি কি। কিছু এক্সাম্পল এখানে আছে, কিছু এক্সাম্পল এখানে আমরা কিছু এক্সাম্পল প্রবলেম, যেমন এখানে একটা দেখা যাচ্ছে টয় প্রবলেম। এখানে ওই 5টা বিষয় কিন্তু আছে: ইনিশিয়াল স্টেট, অ্যাকশন, ট্রানজিশন মডেল, গোল টেস্ট, পাথ প্রসেস। 5টা বিষয়। ইনিশিয়াল স্টেটটাকে করার জন্য আবার স্টেটটাকে একটু মেনশন করছে। তো এই 5টা বিষয় থাকবে। তারপরে 8 পাজলেও আমরা এই 5টা বিষয় পাবো: ইনিশিয়াল স্টেট, অ্যাকশন, ট্রানজিশন মডেল, গোল টেস্ট, পাথ প্রসেস। তো এই ধরনের তোমাদের কোনো একটা হয়তো প্রবলেম আমি দিব, যে প্রবলেমটা দেওয়ার পরে তোমাদের এই 5টা বিষয় এক্সপ্লেন করতে হবে। তো অবশ্যই প্রবলেমটা এখানে যেসব এক্সাম্পল দেয়া আছে ওগুলো হবে না। তো তুমি যদি 5টা বিষয় বুঝো, তাহলে তোমাকে যেটাই দেই না কেন তুমি কিন্তু লিখতে পারবা। হয়তো 100% না হলে 90% হবে। আর তোমাদের মোটামুটি 90% হলেও তোমাদের হয়তো মার্কসটা দেখা যাবে অনেক ক্ষেত্রে 100-এর কাছাকাছি চলে আসবে, কিন্তু তুমি সরাসরি কোনো অ্যান্সার বইতে পাবা না। আচ্ছা, এখানে আছে বিভিন্ন এরকম প্রবলেম দেওয়া থাকবে, প্রবলেমের কারেসপন্ডিং এই বিষয়গুলো তুমি দেখবা। কিছু টার্ম আছে, এগুলো তোমাদের বলছিলাম। এক্সপান্ডিং, এটা আনইনফর্ম সার্চ অ্যালগোরিদম পড়ার আগে কিছু টার্ম গুলো এখানে: এক্সপান্ডিং, জেনারেটিং, প্যারেন্ট নোড, চাইল্ড নোড, লিফ নোড, ফ্রন্টিয়ার নোড কোনগুলোকে, ওপেন লিস্ট আর ফ্রন্টিয়ার একই, ক্লোজ লিস্ট বা এক্সপ্লোরড লিস্ট কি,
ক্লোজ লিস্ট এক্সপ্লোর সেট, এটা একই কথা। ট্রি সার্চ এবং গ্রাফ সার্চ দুইটাই তোমাদের বলা হয়েছে, দুইটার মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে, পার্থক্যটাও দেবে। ট্রি সার্চ এবং গ্রাফ সার্চ, ট্রি সার্চ এবং গ্রাফ সার্চ। আমাদের যেসব আনইনফর্ম সার্চ প্রবলেম গুলো আছে ওগুলো ওই গ্রাফ সার্চটাকেই সে ফলো করে। তারপরে কোনো একটা হ্যালো, স্যার স্যার কি চলে গেছে? স্যার মারাজুল রেকর্ড করতেছিস? হ্যাঁ, রেকর্ড দিছি আমি। কোশ্চেন কি ওপেন বুক হবে না? স্যারের এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, প্রোভাইড করতে বলছে। আচ্ছা, তো তোমরা সবাই না স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে ছিলাম। প্রবলেম সলভিং পারফরমেন্স, কোনো প্রবলেমের পারফরমেন্স এর জন্য চারটা যে প্যারামিটার, এই প্যারামিটার সম্পর্কে বলা হয়েছে। এখন আমরা প্রবলেম গুলো দেখবো এবং প্রত্যেকটা প্রবলেমে চারটা প্যারামিটারের বিষয়টা দেখবো। প্রবলেমটা কিভাবে কাজ করে ওইটা দেখি, আর এই চারটা প্যারামিটার কিভাবে চারটা প্যারামিটার পারফর্ম দিয়ে অ্যালগরিদমের পারফরমেন্স গুলো কেমন সেটা আমরা দেখি।
তো ব্রেড ফার্স্ট সার্চ তোমাদের করাইছি, তারপরে ডেপথ ফার্স্ট সার্চ, ইউনিফর্ম কস্ট সার্চ, তারপরে ডেপথ ফার্স্ট সার্চ, তারপরে ইটারেটিভ ডেপথ লিমিটেড সার্চ, তারপরে ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ, এরপর বাইডিরেকশনাল সার্চ। এগুলোই তোমাদের ছিল, আর এখানে একটা কম্পারিজন ছিল টেবিলটায়, তো দেখাচ্ছি। এরপরে ইনফর্ম সার্চ। আচ্ছা, আনইনফর্ম সার্চ সম্পর্কে তোমাদের বলি। প্রশ্নটা তোমাদের যেমন ধরো ডিএফএস ব্রেড ফার্স্ট সার্চ, এরপরে ধরো ডিএফএস ডেপথ ফার্স্ট সার্চ। তো ওইটা কিন্তু ডাটা স্ট্রাকচার ফলো করে না। ব্রেড ফার্স্ট সার্চ কোনটা ফলো করে, স্ট্যাক নাকি কিউ? ধরো ডেপথ ফার্স্ট সার্চ, এটা তোমার কিউটাকে ফলো করে, লাস্ট ইন ফার্স্ট আউট। তো এখানে তোমাদের হয়তো কোনো একটা গ্রাফ আমি দিব, গ্রাফ দিয়ে তোমরা মানে বিষয় প্রশ্নটা এরকম আসবে না যে ডেপথ ফার্স্ট সার্চ কি, এটা তুমি এক্সপ্লেইন করো, এরকম প্রশ্ন আসবে না। তোমাদের একটা যে কোনো একটা গ্রাফ দিব আমি, গ্রাফ ধরো একটা গ্রাফ, এরকম আমি একটা গ্রাফ দিব, গ্রাফের স্টার্ট নোড বলবো, গোল নোডটা বলে দিব। গোল নোড বলে দেওয়ার পরে তুমি ওই এটা যদি কিউটা মেনটেন করে ওই গোল নোডে যাওয়ার পাথটা তুমি বের করবা। ওটা তুমি যদি প্রসেসটা জানো, এবং প্রত্যেকটা স্টেপ কিন্তু দেখাতে হবে, প্রত্যেকটা স্টেপ দেখাবা। তুমি যদি প্রসেসটা জানো, দেন গোল নোডে যাওয়ার ওইটা তুমি বলতে পারবা। আর এটা কিন্তু একটু ডিফারেন্ট হতে পারে, কারণ দেখা যাবে কি যেমন ধরো ডি কে যদি এক্সপান্ড করি, তখন এইচ এবং আই দুইটা নোড জেনারেট হয়। এখন কেউ যদি এইচ কে আগে করো, এরপরে আই কে করো, তাহলে কোনটাকে আগে এক্সপান্ড করতে হবে? কিউতে যদি এইচ আগে আসে এবং আই আগে আসে, কোনটাকে আগে এক্সপান্ড করবা? আইটাকে আগে এক্সপান্ড করি, তাই না? ডেপথ ফার্স্ট সার্চ কি লাস্টে যেটা কিউ না, না আগে যেটা সেটা আগে এক্সপান্ড হবে। ডেপথ ফার্স্ট সার্চ আগে যেটা তোমার কিউতে আসবে, ওটা কি আগে এক্সপান্ড হবে না? জি স্যার, আগে আগে যেটা থাকবে ওইটা আগে এক্সপ্যান্ড হইতে থাকবে আস্তে আস্তে, আর ওই হ্যাঁ। এক্সপ্যান্ড হওয়ার পরে যা থাকবে এটা পেছনে চলে যাবে। হুম। তো এভাবেই যাবে। যেমন এখানে তুমি এ কে এক্সপ্যান্ড করলে বি এবং সি, তো এখানে দেখো কেউ বি কেও কিন্তু আগে করতে পারো, চাইলে কেউ সি কেও আগে করতে পারো, ইচ্ছা আর কি তোমার। এখন কারণ এ কে এক্সপ্যান্ড করলে দুইটা নোড জেনারেট হয়, এখন কেউ যদি আগে বি কে করো, আগে এরপরে সি কে করো, সমস্যা নেই। তবে সবসময় একটাই মেনটেন করবা, মানে লেফট থেকে রাইটে যাবা না, রাইট থেকে লেফটে আসবা। এটা তোমাকে সবসময় কি করবা, লেফট থেকে রাইটে না রাইট থেকে লেফটে। তো ধরো এ কে এক্সপ্যান্ড করলে বি, তারপরে হলো সি, ধরো দুইটা নোড জেনারেট হয়, তাহলে লাস্ট কোনটা? লাস্ট যেটা হয় মানে আগে কোনটা আসছে? বি আসছে আগে, তারপর হলো সি আসছে, বি যেহেতু আগে আসছে, বি কে আবার এক্সপ্যান্ড করি, বুঝছো? বি কে আগে এক্সপ্যান্ড করলে আগে ডি আসে কিউতে, তারপর আসে ই, তাহলে ই কে এভাবে করে এসে যায়। তো এই ফর্মুলাটা তোমার ইসের ক্ষেত্রে তোমার কিউ এর ক্ষেত্রে করতে হবে, মানে কিউ ডাটা স্ট্রাকচার ফলো করে যেটা করে ওইটাও তোমাকে বুঝাই দিতে হবে। এবং এখানে আবার যখন তোমার হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে ডি হয়ে গেল, তখন ডি তোমার এই ওই লিস্ট থেকে তোমার কি হয়ে যাবে, ডিকিউ হয়ে যাবে। তো ডিকিউটা তোমাকে কিন্তু দেখাতে হবে, কিউ হচ্ছে এবং ডিকিউ হচ্ছে।
এটাও দেখাবা এভাবে করে গোল নোডে কিভাবে যায়। কিভাবে ব্রেথ ফার্স্ট সার্চ মানে যেখানে তোমার কিউ এবং স্ট্যাক মেনটেন করে, তো স্ট্যাক কিভাবে কাজ করে ওইভাবেই তোমাকে প্রসিড হতে হবে। এট দ্য সেম টাইম কিউ কিভাবে কাজ করে ওইভাবে প্রসিড হতে হবে। লিমিটেড সার্চ, এখানেও তোমাদের কিউর বিষয়টা আছে, তবে এখানে লিমিট দেওয়া আছে, লিমিটটা ফলো করে তোমার সে যে কিউটা মেনটেন করে ওটা দেখাতে হবে। এই ছিল তোমাদের আনইনফর্ম সার্চ স্ট্র্যাটেজির কিছু অ্যালগোরিদম। এখন আমরা দেখব ইনফর্ম সার্চের মনে আছে পরের সেকশনে। ইনফর্ম সার্চের মধ্যে কি কি দেখানো হয়েছে? ইনফর্ম সার্চের মধ্যে কিছু বিষয় আগে জানা উচিত, সেগুলো ইভালুয়েশন ফাংশন কি জিনিস, এরপরে হিউরিস্টিক ফাংশন কি জিনিস, তারপরে তো এখান থেকে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ একটা অ্যাপ্রোচ। এরপরে আরেকটা আছে এই স্টার সার্চ। তোমাদের এই দুইটাই মনে পড়াইছি, গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ আর একটা হলো এই স্টার সার্চ। দুইটা কিভাবে কাজ করে এটা দেখবা। অপটিমালিটি, তোমার এখানেও কিন্তু অপটিমালিটি, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি আর কমপ্লিটনেস, চারটা বিষয় এখানেও আছে। তো এই স্টার পর্যন্তই চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3-তে মনে হয় না আর কিছু আছে কিনা, আর নাই। চ্যাপ্টার 3-তে আর থাকবে না। চ্যাপ্টার 3 হলে এতটুকুই পর্যন্ত। চ্যাপ্টার 3 সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে বলো। মনে হয় স্যার না। কোয়েশ্চেন কি চ্যাপ্টার অনুযায়ী হবে, মানে একটা না চ্যাপ্টার না না, থেকে একটা চ্যাপ্টার এটা question? বিভিন্ন জায়গা থেকে হতে পারে, চ্যাপ্টার অনুযায়ী না। তবে আমি মেনটেন করি চ্যাপ্টার অনুযায়ী না, মানে সিকোয়েন্সটা মেনটেন করি, তবে এটা তোমার 70% মেনটেন করা হয়, 30% হয় না। যেহেতু 30% হয় না, ওই জন্য আমি ওভাবে বলছি না তোমাদের। তবে ওই সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করি। দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে 2 নাম্বার আমাকে অন্য জায়গা থেকে আনতে হয়, বা 3 নাম্বার অন্য জায়গা থেকে আনতে হয়, ওই তোমার প্রত্যেকটা কোশ্চেনের ম্যাচ করার জন্য কিছু হয়। তবে ওই 70% ক্ষেত্রে আমি সিকোয়েন্সটা মেনটেন করি আর কি। যতটা প্রশ্ন করা হবে, তোমাদের মনে হয় 6টা প্রশ্ন না, 6টা থেকে কয়টা অ্যান্সার দিতে হবে? স্যার 8টা থেকে 5টা সম্ভবত। 8টা থেকে 5টা? হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হলো কম, 8টা থেকে 5টা। প্রত্যেকটা কোশ্চেনের 5টা, তো মানে 5 6 30, 6 নাম্বার করে। তোমাদের স্যার, পরীক্ষা 40 স্যার। 40-এর না? তাহলে 40 কিভাবে স্যার। হয়? স্যার, 5টা 5 8 40, 8 নাম্বার হ্যাঁ করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 8 নাম্বার করে হবে। তো ওই যে দেখা যায় আমি 5 নাম্বার করলাম, 3 নাম্বার হয়তো ওইটা থেকে যাচ্ছে না, আমি অন্য কোনো জায়গা থেকে আনলাম, এরকম হয় অনেক সময়। ওই জন্য ওটা বলি, তোমরা এগুলো দেখবে, ওটা তো কনসার্নের কিছু না, তোমরা বাদ দিবা না কিছু। বাদ দিলে দেখা যাচ্ছে সেকেন্ড সেটার দেখা যাচ্ছে কোর্সে প্রশ্ন, তখন একটু প্রবলেম হয়। চ্যাপ্টার 3 এ পর্যন্ত। চ্যাপ্টার 3 সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলো। চ্যাপ্টার 3 সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, আমরা তাহলে নেক্সট এসে আসি। চ্যাপ্টার 4, ক্লাসিক্যাল সার্চ। এখানে ওই যে লোকাল সার্চ অ্যালগোরিদমটা, এটা হিল ক্লাইম্বিং, এর কিছু প্রবলেম আছে, তিনটা প্রবলেম আছে। সিমুলেটেড অ্যানিলিং, এই 4টা
এই তিনটা টপিক এখানে আছে চ্যাপ্টার 4 এ। সিমুলেটেড এনভায়রনমেন্ট কি জিনিস, এটা লোকাল সার্চ, হিল ক্লাইম্বিং আর সিমুলেটেড এনভায়রনমেন্ট। চ্যাপ্টার 4 সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে চ্যাপ্টার 5 এ আসি। স্যার এই তিনটা টপিক মোটামুটি পড়লে স্যার হয়ে যাচ্ছে স্যার চ্যাপ্টার 4 এ। হ্যাঁ হ্যাঁ, এই তিনটা টপিকই তো। আচ্ছা স্যার। হ্যাঁ, চ্যাপ্টার 4 এ তেমন আর নেই। এরপরে অ্যাডভার্সারিয়াল সার্চ আর গেমিং বলে এটাকে। এখানে গেমিং কে ডিফাইন করছে জেনারেল ফর্মে, ফর্মাল ওয়েতে ডিফাইন করছে। আর মিন ম্যাক্স এর ফর্মুলাটা এখানে আছে। এখানে তোমার মিন ম্যাক্স অ্যালগোরিদমটা আছে, আর একটা হলো আলফা বিটা প্রুনিং। এই মূলত দুইটাই। আর ওই গেমের ফর্মাল ডেফিনিশন মিন ম্যাক্স অ্যালগোরিদম আর আলফা বিটা প্রুনিংটাই এখানে। আলফা বিটা প্রুনিং মানে প্রুনিংটা কিভাবে হচ্ছে, প্রুনিংটা এটা আলফা বিটা প্রুনিং অবশ্য মিন ম্যাক্স কেও কি করে, এই অ্যালগোরিদমটা ফলো করে করা এটা। তো এই চ্যাপ্টার 5 এ এতটুকুই পর্যন্ত। চ্যাপ্টার 5 আর নাই। চ্যাপ্টার 5 সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলো। আর তোমাদের একটা ভালোই যে তোমাদের মার্ক করা আছে না, চ্যাপ্টার 3 থেকে দেখতেছি মার্ক করা আছে। জি স্যার। এই বইয়ের ক্ষেত্রে আছে অবশ্য, ওই আবার ওই বইটার ক্ষেত্রে নাই, ওইটা আবার মার্ক করা যায় না। চ্যাপ্টার 6 মনে হয় নাই। চ্যাপ্টার 6 কি আছে? থাকার কথা না। স্যার ওইটা নাই, চ্যাপ্টার 7 আছে স্যার। 6 নাই, চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 এ আসি। লজিক্যাল এজেন্ট কিছু আছে। চ্যাপ্টার 7 থেকে আমরা মনে হয় দুইটা বইয়ের কম্বিনেশনে শুরু করছিলাম। নলেজ বেস এজেন্টটা আমরা ওই আরেকটা বই যেটা আছে নাইটের বই, ওখান থেকেও পড়াইছিলাম, দেখছো কিনা? হ্যাঁ, তো ভালো 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 লিখছে। এটা করছে কে? এই এটা বানাইছে কে? মুনির বানাইছে না অন্য কেউ? হ্যাঁ, পিডিএফটা বানাইছে কে? স্যার মনির বানাইছে সম্ভবত। ঠিক আছে। আমি আমি যদিও ভালো আগে দেখিনি, মোটামুটি কোনো ভুল পাচ্ছি না। যা লিখছে যে লজিক্যাল এজেন্ট, এখানে কিন্তু ওই নাইটের বইয়ে চ্যাপ্টার 4 এ আছে নলেজ রিপ্রেজেন্টেশন। এখান থেকে ওই তোমাদের নলেজ রিপ্রেজেন্টেশন, ওইখানে কিন্তু তোমাদের শুধু ওই যে লজিক্যাল এজেন্টটা কি ওখানে একটা ডায়াগ্রাম ছিল ওই বইটার মধ্যে, এটা ওখান থেকে পড়াইছিলাম। নাইটের বইটা ওপেন করে সমস্যাটা একটু যাওয়াটা হলো সমস্যা। চ্যাপ্টার 4 পেজ নাম্বারটা দেখলে ভালো হইতো। স্যার সূচিপত্র দেখে স্যার ডাইরেক্ট পেজে যেতে হবে স্যার। সূচিপত্র স্যার এটা তো মার্কও করা যায় না, আর ইও নাই, অ্যানোটেশনও নেই। চ্যাপ্টার 4 কততে আছে, পেজে অনেক সময় মিলে না। যাই হোক, এই যে এখানে ম্যাপিং এর বিষয়টা, নলেজ রিপ্রেজেন্টেশন 79 এখানে দিলে আবার হয় না, দেখি বেশি দেই 85 দিই। 85 দিলে হবে না, এটা 102 দিই, এটা আসছে। ওখানে একটা ব্লক ডায়াগ্রাম আছে, ওইটা দেখবো। যে ম্যাপিং বিটুইন ফ্যাক্টস এন্ড রিপ্রেজেন্টেশন, এখানে নলেজ রিপ্রেজেন্টেশনের বিষয়গুলো এখানে আছে। এটাই এখান থেকে তোমাদের একটু পড়াইছিলাম, রিপ্রেজেন্টেশন এন্ড ম্যাপিং 4.1 সেকশনটাই। আচ্ছা,
প্রেজেন্টেশন এখানে ওয়াম্পাস ওয়ালটা তোমাদের একটু বলছিলাম, এক্সপ্লেন করছিলাম। এখানে এগুলো এক্সপ্লেন করা হয়েছে। এখানে এরকম একটা প্রবলেম ছিল, এটা তোমাদের বলা হয়েছে যে কখন ভিজিট করবে, যে ওইটা আহ, কিভাবে সে ভিজিট করবে টার্গেট গোল্ড পাওয়া। লজিকের মধ্যে কিছু টার্ম ছিল, সিনট্যাক্স কি, সিম্যান্টিক্স কি, মডেল বলতে কি বুঝি, স্যাটিসফ্যাকশন বলতে কি বুঝি, এন্টেইলমেন্ট বলতে কি বুঝি। তারপরে এখানে সিনট্যাক্স, প্রপোজিশনাল মডেল, মানে এটা প্রপোজিশনাল লজিকের একটা ডায়াগ্রাম। প্রপোজিশনাল লজিকের সাথে প্রেডিকেট লজিকের আরেকটা ডায়াগ্রাম পাবো আমরা। প্রপোজিশনাল লজিক এক্সপ্লেন করতে এটা বলা হয়েছে। এখানে কিছু এক্সাম্পল আবার ওই বই থেকে নেওয়া আছে। প্রপোজিশনাল লজিকের কিছু এক্সাম্পল, এটা কি পিডিএফ এ আসছে? শুধু চ্যাপ্টার 4 না, চ্যাপ্টার 5 এরও কিছু আছে। প্রেডিকেট লজিক, এই যে প্রেপোজিশনাল লজিক দেখছো, এটা এখানে একটু ঠিক আছে সবগুলো। আর এই লজিক্যাল এজেন্টের মধ্যে কিন্তু এই তোমার 7 নাম্বার চ্যাপ্টারের সাথে 5 নাম্বারও কি আছে, 5 নাম্বারও আমি পড়াইছি। তো তোমরা সমস্যা নাই, দুইটা এখানে আসছে। প্রপোজিশনাল লজিকটা তোমাদের কিন্তু দুইটা বই থেকেই পড়াইছে, এবং এটা ওই নাইটের বই 5 নাম্বারে আছে। তোমরা একটু নোট লিখে চাইলে লিখে রাখতে পারো যে এটা এই 7-এর সাথে 5ও কানেক্টেড, আবার 8-এর সাথেও 5 কানেক্টেড, মানে এখান থেকে একটা অ্যারো এখানেও হবে। এখান থেকে একটা অ্যারো এখানেও হবে, কারণ লজিক্যাল এজেন্ট এখানের মধ্যে প্রিপোজিশনাল লজিক আছে। প্রিপোজিশনাল লজিকের কিছু এক্সাম্পল আমরা এখানে পাই, চ্যাপ্টার 5 এ পাই। দেখো, বুঝতেছো? কোনো প্রশ্ন থাকলে বইলো কিন্তু তোমরা না বুঝতে। এখান থেকে তোমাদের একটা এক্সাম্পল পড়াইছিলাম, প্রপোজিশনাল থিওরাম। ওই ভ্যালিডিটি কি জিনিস, লজিক্যাল ইকুইভ্যালেন্স কি জিনিস, এটা এখানে স্যাটিসফাইবিলিটি কি জিনিস, ডেফিনিশন মানে এগুলো বলতে আসলে কি বুঝি, স্যাটিসফাইবিলিটি, ভ্যালিডিটি, ইকুইভ্যালেন্স। কনজাংটিভ নরমাল ফর্ম, সিএনএফ। এখানে এই একটা এক্সাম্পল তোমাদের পড়াইছি, বাট এটার আবার এখানে এটা আছে 1 2 3 4টা আছে স্টেপ। 4টা স্টেপে আমরা একটা সেন্টেন্সকে আমরা কিভাবে সিএনএন এ কনভার্ট করি, কনজাংটিভ নরমাল ফর্মে কিভাবে কনভার্ট করি, এটা আছে এখানে এক্সাম্পল প্লাস তোমাদের রুলস গুলো সহ এখানে আছে। তবে এটার আবার ডিটেলসটা আছে আবার ইসের মধ্যে, নাইটের বইতেও আছে। এটা সেন্টেন্স থেকে কিভাবে আমরা কনজাংটিভ নরমাল ফর্ম, মানে এটা যে তোমার লিটারেল গুলো ডিসজাংশনে থাকে, এবং এগুলো একটা ক্লজ, আবার আবার ক্লজ গুলো থাকবে একটার সাথে আরেকটা কনজাংশন, এটাকে কনজাংটিভ নরমাল ফর্ম বলে। এই পুরোটা মিলে একটা ক্লজ। এখানে 3টা ক্লজ, এক একটা প্রথম ক্লজ আছে 3টা লিটারেল, পরেরটাতে 2টা, তারপরটাতে
দুইটা, প্রথম ক্লজে যে তিনটা রিটেলার তারা ডিসজাংশন হয়, সেকেন্ড ক্লজে দুইটা রিটেলার তারা ডিসজাংশন, এভাবে প্রত্যেকটা ক্লজ ডিসজাংশন, কিন্তু ক্লজ গুলো আবার কনজাংশন, এই ফরম্যাটে আনতে হবে। চ্যাপ্টার 7 এখানে এতটুকুই আমার মনে হয়। আর ও আচ্ছা, হর্ন ক্লজ আছে, ডেফিনিট ক্লজ আছে, এগুলো সম্পর্কে বলা হয়েছিল। এখানে হর্ন ক্লজের তিনটা প্রপার্টি আছে এখানে, মানে এটা ইউজ ইম্পর্টেন্স বা অ্যাডভান্টেজ আমরা বলতে পারি তিনটা, 1 2 3। তারপরে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড চেইনিং, এখানে একটু কিভাবে কাজ করে এটা আছে হ্যান্ডল গ্রাফ দিয়ে। ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড চেইনিং, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড চেইনিংটা আমরা চ্যাপ্টার 9-এও মনে হয় পাবো, এটা চ্যাপ্টার 9 ব্যাকওয়ার্ড চেইনিং আর 9 আনলাইন, চ্যাপ্টার 7-এ আনলাইন, চ্যাপ্টার ইউনিভার্সাল কোয়ান্টিফাই এগুলো মনে হয় এসে আছে, ফার্স্ট অর্ডার লজিক আছে, বা এটাকে প্রেডিকেট লজিকও বলি, প্রেডিকেট লজিকও বলি। আমরা নাইটের বইটাও একটু দেখে আসি, নাইটের বই থেকে তোমাদের এইগুলো দেখানো হয়েছিল। তারপরে এই যে এই প্রবলেমগুলো দেখানো হয়েছে। এটা এটা না, ওই শুধু ওই যে আগের এটা তোমরা একটু এগুলো লিখে রেখো। তোমাদেরকে এগুলো কোনো নোট ডাউন আছে নাকি? কোন টপিকস পড়ানো হয়েছে নাইটের বইয়ের ভেতরের? এখানে শুধু নাম, চ্যাপ্টারের নাম আছে, কিন্তু কোন সেকশন পড়ানো হয়েছে এটা মার্ক করো নাই তোমরা? মনে এটা মার্ক করো নাই না? স্যার আমার কাছে করা আছে স্যার, 5.1টা পড়ানো হয়েছে এখানে এই চ্যাপ্টারে। মার্কটা তো তোমার, হ্যাঁ 5.1 এটা তো বললামই, 5.1 পড়ানো হয়েছে। এরপরে কোনটা পড়ানো হয়েছে? স্যার এখানে শুধু 5.1ই পড়ানো হয়েছে। না না না, আরো আছে, স্যার 5.1 বলো। 5.3 আছে, সরি স্যার 5.3। দেখি ভেতরে কি। হ্যাঁ, কনসিডার দ্য ফলোইং সেট টাইপস अगेन ইনভলভ মার্কার। হ্যাঁ 5.3, এখানে ওই যে তোমার ওইগুলোই মার্কাস লজে। তারপরে স্যার 5.4.1। এই যে এটার সাথে তোমার 5.3, ওইটা অন্যদেরকে দিছো? এটা কিন্তু নাই। আবার দেখো, এটা আমি পড়াইনি। ওই 5.3 এর শুধু ওই যে 5.3 এর ওই যে এই এই 8টা না না, এটাও তোমাদের পড়াইনি আমি, এটাও না। এই যে 5.3 5.3 এর যেটা আছে এটা আমি পড়াইনি, আমি দেখি যেটা পড়াইছি এটা আমি তোমাদের বলি। 5.3টা তোমাদের পড়াই নেই, 5.3টা পড়াই নেই, তুমি ভুল ভুল লাগাইছো। তাই 5.3টা পড়ানো হয় নাই, ঠিক আছে? ওটা তাহলে কেটে দাও। তোমার কাছে সামনে কি আছে দেখা? রেজুলেশন পড়াইছি, এখান থেকে 5.4 আছে। 5.4 রেজুলেশন কি জিনিস এটা একটু পরে থাকবে, এই কনভার্সন টু ক্লজ ফর্ম। এই যে এটা কনভার্ট টু ক্লজ ফর্ম, ওই যে তোমাদের
CNN যেটা ছিল কনজাংটিভ নরমাল ফর্ম, ওই যে এটার সাথে যে এটা তোমাদের এটা পড়ানো হয়েছে। এই যে এটার সাথে কারেসপন্ডিং হলো চ্যাপ্টার, কোথায় গেল ওটা, চ্যাপ্টার 7 ছিল নাকি কনজাংটিভ নরমাল ফর্ম? হ্যাঁ 7 ছিল, ওই চারটা যেটা ছিল ওইটা এটা। তো তোমরা এটা 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 মার্ক করে রাখো, কনভার্ট টু ক্লজ ফর্ম, এটা পড়ানো হয়েছিল। এখান থেকে এখানে আমাদের ওই 7টা স্টেপ পর্যন্তই মোটামুটি দেখতে বলছিলাম, 7টা স্টেপ, বাকিগুলো লাগবে না। তারপরে এই যে রেজুলেশন, এটা রেজুলেশন, এটা লাগবে। রেজুলেশন কি এখানে আছে, এটা 5.4.2 এটা দেখবা। এরপরে 5.4.3 এই প্রপোজিশনাল লজিক এক্সাম্পল 5.4.3 এই যে এটা দেখবা। তারপরে প্রেডিকেট লজিকের ক্ষেত্রেও আছে। ইউনিফিকেশনটা তোমাদের বলে দিছিলাম, এটা ওই বইতেও ছিল, তবে এখানে অ্যালগোরিদম তোমাদের পড়াই নেই, হালকা বলে দিছিলাম। এটা পড়াইছি 5.4.5 রেজুলেশন ইন প্রেডিকেট লজিক, এটা পড়ানো হচ্ছে। এখানের মধ্যে আমাদের এই ফিগারটা, তারপরে ফিগারটা, এটা 5.9, এখানে দুইটা আছে এ এবং বি। 5.9টা, তারপরে 5.10 এটা ফিগার আছে। তোমাদের এই বইয়ে এতটুকু পর্যন্তই পড়ানো হয়েছে, এই তোমাদের এই নাইটের বইটার থেকে এইটুকুই, বুঝতে পারছো? নাইটের বইয়ে এই চ্যাপ্টার 5-এ এতটুকুই, নাইটের বই থেকে আর পড়ানো হয়নি এগুলোই। এখন আবার এসে আসি আমরা চ্যাপ্টার 8-এ। এখানের মধ্যে এক্সিস্টেন্সিয়াল প্রেডিকেট লজিকের ওইটা ছিল, আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, এই বিষয়গুলো একটু দেখবা, কোনগুলো ডিফাইন করা। এটা একটু দেখছো, প্রপোজিশনাল লজিক, ফার্স্ট অর্ডার লজিক, ওরাল লজিক, ফাজি লজিক, এগুলোর কিছু পার্থক্য একটু দেওয়ার চেষ্টা করছে। এই যে এটা দেখবা, এখানে প্রেডিকেট লজিক, এটা মূলত প্রেডিকেটের সাথে এই ফিগারটা এবং ওই আগের চ্যাপ্টারের ফিগারটা দেখতে আমরা ফার্স্ট অর্ডার লজিক বা প্রেডিকেট লজিকের সাথে প্রেপোজিশনাল লজিকের ডিফারেন্সটা করতে পারি। টার্মস কি জিনিস, এটা
সেন্টেন্স বা অ্যাটম কি জিনিস, কমপ্লেক্স টার্ম, কমপ্লেক্স সেন্টেন্স, কোয়ান্টিফায়ার্স, কোয়ান্টিফায়ার্স ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এখানে ওই কিছু স্টেটমেন্ট থাকে, যেমন এভরিবডি লাভস সামবডি, এটার কারেসপন্ডিং কোয়ান্টিফায়ার প্রেডিকেট লজিকটা কি হবে, প্রেডিকেট লজিকটা কি হবে, এটা বা ফার্স্ট অর্ডার লজিকটা কি হবে, এটা হলে আমাদের ওই কোয়ান্টিফায়ার গুলো ইউজ করে, ইউনিফিকেশন ওগুলো ইউজ করে আমরা এগুলো করি। ইকুয়ালিটি আননাইন, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 8-এ এখানে আননাইন, চ্যাপ্টার 8 এতটুকু পর্যন্ত। চ্যাপ্টার 8-এ তাহলে মূলত প্রেডিকেট লজিকটা দেখতে পাচ্ছি, আর এক্সিস্টেন্সিয়াল ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটা দেখতে পাচ্ছি। ওগুলো ইউজ করে প্রেডিকেট লজিককে কিভাবে ওই আমরা একটা সেন্টেন্সকে কিভাবে প্রেডিকেট লজিকে রিপ্রেজেন্ট করি, বা একটা প্রেডিকেট লজিক থেকে সেন্টেন্সে কিভাবে কনভার্ট করি, দুইটা বিষয় দেখবা। চ্যাপ্টার 9-এ চ্যাপ্টার 9-এর শুরুর দিকে ইনফারেন্স টুলস, এখানেও যে কোয়ান্টিফিকেশনের বিষয়টা তোমাদের একটু বলা হয়েছিল, ইউনিভার্সাল ইনস্ট্যান্সিয়েশনের বিষয়টা বলা হয়েছে। ইনস্ট্যান্সিয়েশন, ইউনিভার্সাল ইনস্ট্যান্সিয়েশন, এক্সিস্টেন্সিয়াল ইনস্ট্যান্সিয়েশন। ওই যে কোনো একটা ভেরিয়েবল পরিবর্তে যখন আমরা এভাবে রিপ্লেসমেন্ট হিসাবে ইউজ করি, এটাকে ইনস্ট্যান্সিয়েশন বলে। যেখানে এরকম ইনস্ট্যান্সিয়েশন আমরা ইউজ করছিলাম, এখানে দেওয়া ছিল এরকম, এখানে আমরা ওই এটা তোমার 4 এর পরিবর্তে মার্কাসটা ইউজ করছি, ওই ইনস্ট্যান্সিয়েশন বলে। তো এখানে একটা প্রবলেম তোমাদের করানো হয়েছে, ইউনিফিকেশনের বিষয়টা এখানে আসছে, এখান থেকে একটু দেখানো হয়েছিল এখানে। স্ট্যান্ডার্ডাইজেশনটা কি জিনিস, পরে এখানে ফরওয়ার্ড চেইনিং, আমরা চ্যাপ্টার 7-এর মধ্যে একটু থিওরিটিক্যালি দেখছিলাম ফরওয়ার্ড চেইনিং, একই বিষয়। ফার্স্ট অর্ডার ডেফিনিট ক্লজের ক্ষেত্রে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলের কারেসপন্ডিং এ আমরা ফরওয়ার্ড চেইনিং দিয়েও করছি, আবার ব্যাকওয়ার্ড চেইনিং দিয়েও এটাকে করছি, ইমপ্লিমেন্ট করা হয়েছে ফরওয়ার্ড চেইনিং। এটা একটা ফিগারও আছে, ফিগারটা আবার ব্যাকওয়ার্ড চেইনিং এর জন্য আছে। ব্যাকওয়ার্ড চেইনিং এর জন্য একই এক্সাম্পল, ব্যাকওয়ার্ড এর জন্য এই যে এটা। তো চ্যাপ্টার 9 তোমাদের এতটুকুই ছিল, আর পাশাপাশি এখানে ছিল কিনা আর নাই মনে হয়, ফাজি লজিক এখানে নাকি অন্য জায়গায় মনে নেই। তো তোমাদের এই বইটা থেকে এতটুকুই ছিল, রাসেলের বইটা থেকে চ্যাপ্টার 9 পর্যন্ত। আর এরপরে আমরা এখন নাইটের বইতে যাই, আর রাসেলের বই থেকে আর নাই, নাইটের বই আমরা আসি। নাইটের বই তো চ্যাপ্টার 4ও বলা হয়েছে, চ্যাপ্টার 5ও বলা হয়েছে। এরপরে কোন চ্যাপ্টার ছিল আমাদের এখান থেকে? 13 সম্ভবত স্যার। না, ওই আরেকটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার 6 না 8 যেন। স্যার 8 নম্বর স্যার, এই ডেমোস্ট্রেবল থিওরি। হ্যাঁ, 8 ওই যে ওগুলোর সাথে মিল রেখে। আচ্ছা, চ্যাপ্টার 13 প্ল্যানিং, চ্যাপ্টার 13 হলো প্ল্যানিং। চ্যাপ্টার 13-তে যাই,
পরে আমরা আটে আবার ব্যাক করছিলাম যখন ওই যেগুলো পড়ানো হয়। ওখানে আটের মধ্যে তোমার ওই বেস থিওরাম সার্টেন ওই যেগুলো ছিল আহ, তারপরে ফাজি লজিক, স্ট্যাটিস্টিক্যাল রিজনিং আছে। তো চ্যাপ্টার 13তে আগে যাই। চ্যাপ্টার 13 হলো প্ল্যানিং এর উপরে। পেজ কত পেজ? 400 গেলে আমাদের কি নিউরাল নেটওয়ার্ক ছিল? প্ল্যানিং কোথায় যে আছে কি করতে হবে? স্যার চ্যাপ্টার 13 হচ্ছে স্যার 261 নম্বর পেজ। 261, এখানে 261 নেই, 274 নেই। প্ল্যানিং এর মধ্যে ছিল হলো তোমার প্ল্যানিংটা কমপ্লেক্স প্রবলেমটা কি বা প্ল্যানিং কি এটার বিষয় ছিল। 261 তো ঠিকই বলছে বরাবরই। প্ল্যানিংটা কি এটা দেখবা। তারপরে আমার কাছে বই আছে কিনা দাঁড়াও দেখি একটু, নাইটের বইটা। নাইটের বই পাওয়া গেছে আছে। আচ্ছা। এটা তোমরা এখান থেকে প্ল্যানিং এর ডেফিনেশনটা একটা জায়গায় মার্ক করে রাখছিলাম, মার্কটা ফর মোর কমপ্লিকেটেড থেকে সলিউশন পর্যন্ত। স্যার ওভারভিউর মধ্যে আছে স্যার আপনার লাইনটা আছে ওভারভিউ স্যার। না আবার দিতে না, এই যে এখান থেকে ফর মোর কমপ্লিকেটেড প্রবলেমস ডোমেন, এখান থেকে প্রবলেম সলিউশন পর্যন্ত। এরপরে আবার তোমরা দেখবা পেছনে দিস মেথড ফোকাস অন দ্য ওয়ে অফ ডিকম্পোজিং। এটা হলো মূল বিষয়টা হলো একটা কমপ্লেক্স প্রবলেম গুলোকে আমরা ভাগ করে ফেলি, ছোট ছোট ভাগে ভাগ করি এবং ওই ছোট ছোট ভাগগুলোকে আমরা সলভ করে দেন এটাকে আবার কি করি আমরা কম্বাইন করি। তাহলে আমরা কম্বাইন করলে কি হয়, পুরো প্রবলেমটা সলিউশন করা হয়। এটাই হলো মূল বিষয়। এরপরে এটা দেখবা, এইগুলোর মানিটা কি এটা তোমাদের দেখাচ্ছিলাম, ব্যাকওয়ার্ড প্রবলেম অপারেশন গুলো। তারপরে হলো কম্পোনেন্টস গুলো, 5টা কম্পোনেন্ট ছিল। স্টেপ স্টাইলটা দেখবা। এগুলো হলো লাগবে হলো ওইটাকে সলভ করার জন্য, প্রবলেম সলভ করার জন্য লাগবে। গোল স্ট্যাক প্ল্যানিং, যে একটা প্রবলেম দেওয়া থাকবে, ইনিশিয়াল স্টেট দেওয়া থাকবে এবং গোল স্টেট দেওয়া থাকবে। তোমাকে ওই প্ল্যানিং এর স্টেপ গুলো ফলো করে তোমাকে স্টেপ বাই স্টেপ তোমাকে দেখাতে হবে যে যার মাধ্যমে তুমি ইনিশিয়াল স্টার্ট থেকে তুমি গোলে যেতে পারো। এরকম তোমাদের 2টা প্রবলেম এখানে করানো হয়েছে।
এটা একটা প্রবলেম ছিল। আর একটা প্রবলেম এই যে এটা ছিল ইনিশিয়াল স্টেট, গোল স্টেটে যাবে। তো প্ল্যানিং এতটুকুই। এরপরে প্ল্যানিং এর পরে আর কি, আর এই 2 বই আর নাই না। এরপরে ওই যে এটা কি ওয়েবসাইটের লিঙ্ক গুলোতে স্ট্যাটিস্টিক্যাল রিজনিং এগুলো আর না দেখায়, যে ওয়েবসাইটের যে লিঙ্ক গুলো আছে স্ট্যাটিস্টিক্যাল রিজনিং ছিল, প্রবাবিলিটি এবং বেস থিওরাম এর উপরে। ওগুলো তোমাদের কাছে আছে না? এই ইয়াগুলো, লিঙ্ক গুলো তোমাদের দেওয়া হয়েছে না? না স্যার। না স্যার মানে? তো তোমরা এটা জানো কিভাবে, তুমি দেখছো কিভাবে? স্যার এটা বলছিলেন মানে তখন স্যার নোট ডাউন করে রাখছিলাম। মানে স্যার ওই মানে টাইটেলটা দেখা গেছিল, কিন্তু আসলে অ্যাকচুয়াল লিংক যে আসলে কোনটা সেটা স্যার আইডেন্টিফাই করা হয়নি। তো যে লেখছো braincard.com, মানে স্যার এই মানে প্রথমটুকু পর্যন্ত আছে, মানে তারপরে আসলে কোন ইয়েটা আছে সেটা ইয়া করা হয়নি। এই যে এগুলো থেকে, এগুলো আমি এমনি সাইটে ঢুকে ডাউনলোড করে করছিলাম। প্রবাবিলিটি, বেস থিওরাম। এটা এখন তোমরা কি পারবা না নিতে? স্যার আমাদের সবাই চাচ্ছিল যে সিলেবাসটা যদি একটু শর্ট হয় তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। শর্ট হবে, তোমার সেকেন্ড এক্সামিনার আছে না, তোমাকে আমি কমাইলাম, তোমাকে দেখা যাবে ওখান থেকে প্রশ্ন আসবে, তখন কি করবা? আর তোমাদের যে অনেক বেশি পড়া তাও তো না, মানে আরো অনেক সিলেবাস যদি ধরি তাহলে আরো অনেক পড়া আছে। স্যার একটু মার্কস করা যায় কিনা সিলেবাস? ওই এর চেয়ে কম তোমাদের তোমাদের লস হবে, বুঝছো? আমি তোমাদের ওই রিস্কটা আমি আসলে বলতে পারি না। তাইলে এটা তোমাদের ইচ্ছা, এখন তোমরা যদি নিজেরা নিজেদের মতো শর্ট করো এটা তোমাদের বিষয়। কারণ আমি এটা বলতে পারি না একজন শিক্ষক হিসেবে। পর দেখা যাবে ওখান থেকে আসছে, তোমরা অ্যান্সার করতে পারো নাই, তখন ওই দায় পুরোপুরি আমার উপরে। আমার কথা বুঝতে পারছো? সেকেন্ড চ্যাপ্টার আসছে তো, এটা তো আর মিড টার্ম না যে আমি যেটা বলবো ওখান থেকে আসবে, যেটা তা না। সেকেন্ড চ্যাপ্টার তার মতো করে প্রশ্নকে আবার যে মডারেশনে থাকবে সে আবার তার ইচ্ছাতে যদি আবার কোনোটা দেখা যায় ফার্স্ট সেটার এবং সেকেন্ড সেটার দুইটাই দিল না, সে ওই টপিকস রিলেটেড একটা নিচ থেকে দিয়ে দিল, বা সিলেবাস থেকে একটা প্রশ্ন দিয়ে দিল, হয়তো দেখা যায় কোনোটাই তার পছন্দ হয় না, সে এটা দিল। তো ওই জন্য আমি বাড়ার পক্ষপাতী, চাইলে বাড়াইতে পারি, কিন্তু কমানোটা আসলে স্যার আমাদের প্রস্তুতির চাইছি সময়টা আমার একটু কম হয়ে ইচ্ছের গেছে, সাথে তো এই যাবে কারণে না। স্যার এখন এটা বলতেছি। তোমাদের ব্যাপার, এটা তোমরা কে কি করতে পারো, যে যেভাবে এফোর্ট নিতে পারো, তোমার বিচার বিবেচনায় তুমি যদি কোনোটাকে বাদ দিতে চাও তুমি বাদ দিতে পারো, মানে তোমার দায়িত্ব তোমাকেই নিতে হবে। তুমি আমার জায়গায় আসলে তুমি এটা বলতে পারতে না যে তুমি এটা এটা লাগবে না, এটা পড়ো না, এখান থেকে প্রশ্ন আসবে না, এই ধরনের কোনো কথা শিক্ষক আসলে বলাটা উচিত না, ঠিক না? এই আচ্ছা, এখান থেকে তোমাদের কি বলছিলাম,
কি মনে হয় নাকি? একই না? এই যে স্ট্যাটিস্টিক্যাল রিজনিং তোমাদের এখান থেকে মনে হয় শুরু হয়েছে। তোমরা এটা এই লিঙ্কটা আমি দিয়ে দিই, কপি। স্ট্যাটিস্টিক্যাল রিজনিং লেখা আছে না, এইটা তোমাদের এই লিঙ্কটা দেখাইছি। প্রবাবিলিটি থিওরেম, বেস থিওরেম, সার্টেনটি ফ্যাক্টর, বেস থিওরেম, ডেমনস্ট্রেটর, ফাজি লজিক, এক্সপ্রেশন। এই লিঙ্কটার নেক্সট সেমিস্টারে গেলে তুমি সব পেয়ে যাবে। শুধু এই লিঙ্কটা দেই। হ্যাঁ, হ্যাঁ স্যার, এটা দিয়ে দেন। এটা কোথায় দিই? চ্যাটের মধ্যে দিব? স্যার দেন না, কপি করে নেবেন। তোমরা এখনই কপি করি, আবার চ্যাটে আর থাকে না তো বেশিক্ষণ। এই লিঙ্কটা দিচ্ছি, তোমরা এটা এই লিঙ্কে গেলে নিচের দিকে এই টপিক দেখা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছ আমার? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন কথা শুনতে পাচ্ছ আমার? জি জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এই যে তোমাদের স্ট্যাটিস্টিক্যাল রিজনিং এখান থেকে কিন্তু শুরু হয়েছে। এই স্ট্যাটিস্টিক্যাল রিজনিং তোমরা এটাকে এইগুলো সবগুলো পেজকে ডাউনলোড করে রেখে দিবে। যেমন আমি যেভাবে ডাউনলোড করে রাখছি, তাহলে অফলাইনেও তুমি করতে পারবা। যেগুলো এখান থেকে পরবর্তীতে নেক্সট পেজে গেলে পরেরটা আসবে, ওখান থেকে মোটামুটি ওই সিকোয়েন্সটা থেকেই আসলে সব। স্ট্যাটিস্টিক্যাল রিজনিং, প্রবাবিলিটি এন্ড বেস থিওরেম, সার্টেনটি ফ্যাক্টর, Bayesian network and certainty factor, demonstration বা theory, fuzzy logic, expert system characteristics, expert system ফিচার্স পর্যন্ত, এক্সপার্ট সিস্টেম ফিচার্স পর্যন্ত তোমাদের এখানে উম, মনে হয় ছিল না? এক্সপার্ট সিস্টেম ফিচার্স। জি স্যার, ফিচার্স পর্যন্ত। স্যার এখান থেকে এরপরে হ্যাঁ, মেসেজটা বলো। মেসেজটা কপি করা যাচ্ছে না স্যার, কাউকে যদি মেসেজ করে দিতেন ভালো হতো। আচ্ছা, ওটা মেসেজটা কপি করবে কেন? মেসেজের মধ্যে ক্লিক করো, ক্লিক করলে তো ওই তোমার ইসে চলে যায় ওয়েবসাইটে। ল্যাপটপে তোমরা বসো নাই, মোবাইলে বসছো, ওটার মধ্যে ক্লিক করলেই, লিংকে ক্লিক করলেই তোমার তোমার ব্রাউজারে চলে যাবে। ব্রাউজার থেকে তুমি কপি করতে পারো চাইলে। তারপরে আমি ওই মনিরকে দিয়ে দিচ্ছি। মনির আছো? জি স্যার। হ্যাঁ, তোমাকে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। তুমি তোমরা ওই এখান থেকে লিংকে ক্লিক করলে তোমার ওটা ব্রাউজারে চলে যাবে, তখন ওখান থেকে কপি করতে পারবা। আচ্ছা, আর এনএলপিটা ছিল আরেকটা মনে হয়। এনএলপি, জি স্যার। এনএলপিটা কোথায়? এখানে এনএলপি তুমি লেখোই তো নাই দেখি নাকি? স্যার জাভা টি পয়েন্ট থেকে পড়েছিলেন ওটা। হ্যাঁ, এনএলপি ওই তুমি লেখো নাই না? ও পিছনে আছে মনে হয়। পিছনে আছে। এই যে হ্যাঁ আছে। ঠিক আছে, ওই লেখা। আর তোমার ওই নাইটের বই থেকে কিন্তু ওটা চ্যাপ্টার 8-এ না? জি স্যার, চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 পেজ নাম্বার যে কত? 120 দিয়ে দেখি। 200 তাই মনে হয়। এখান থেকে কিন্তু একটা এক্সাম্পল আছে ডেমস্টার শেফারের উপরে। এই যে
এটা কিন্তু ডেমস্টার শেফার্ডের একটা এক্সাম্পল আছে, এটাও দেখবা তোমরা। এখান থেকেও তোমাদের একটু দেখাইছিলাম, ডেমস্টার শেফার্ডটা মূলত এখান থেকে ছিল। তোমাদের পেপারও দিছিলাম মনে হয় একটা, না? জি স্যার, একটা পিডিএফ একটা পেপারও দিছিলাম, ওখানেও ডেমস্টার শেফার্ড ছিল। আর একটা পেপারে মনে হয় ইকোলি, মানে ফোর ক্যালকুলি টাইপের একটা ছিল। ওখানে ফাজি লজিকও ছিল, এখানে শেষ এবার ফাজি লজিকও আছে। এই চ্যাপ্টার 8টা দেখবা, চ্যাপ্টার 8-এ ওই 4টা বিষয়, মাইসিন, তারপরে বেজিয়ান নেটওয়ার্ক, ডেমস্টার শেফার, এরপরে ফাজি লজিক, 4টা টপিক। এই চ্যাপ্টার 8-এর সাথে ওই ওয়েবসাইটের ওই লিঙ্কটা কম্বাইন করে দেখবা। আর এনএলপিটা জাভা পয়েন্ট থেকে দেওয়া, ওটাও কি তোমাদের লিঙ্কটা দিতে হবে জাভা পয়েন্ট থেকে? তো ওটা তোমরা স্যার ওইটা পাবা। লাগবে না রে, হ্যাঁ, ওটা এই যা জাভা পাবে। পয়েন্টে গেলে এনএলপি ওখানে আছে। এনএলপি থেকে কি দিছিলাম ওটা একটু দেখাই। ওটা, এই লিঙ্ক গুলো তোমরা যারা ভালো বুঝো ওরা তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিলা। অনেকে আছে তোমাদের মধ্যে, অনেকে হয়তো বা থাকবে যে কেমনে যে খুঁজে বের করব বুঝে না, যদিও এটা খুবই আনএক্সপেক্টেড ফোর্থ ইয়ারে এসে। এখন থেকে ওই সার্চ করতে পারে, এই অ্যাবিলিটি সবারই আছে, তাদের মোবাইল ফোন বা স্মার্টফোন বা ল্যাপটপ আছে। এটা তো ওপেন হয় না, তো অফলাইন। এই যে তোমরা যাওয়া পয়েন্টে গেলে পাবা, এখান থেকে যে এখানেই আছে সব, একটা পেজে আছে এনএলপি টিউটোরিয়াল। এখান থেকে এই লিঙ্ক গুলো আছে, এগুলো দেখবা। হোয়াট ইজ এনএলপি, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, কম্পোনেন্ট, তারপরে পাইপলাইন, পেজেস, ডিফিকাল্টি, লাইব্রেরি গুলো, ডিফারেন্ট এনএলপির সাথে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এইটাই শুধু তোমাদের ছিল এই slide, এইটা বুঝতে হবে। যাওয়া পয়েন্ট থেকে পাবা। এই হলো তোমাদের মনে হয় চ্যাপ্টার, আর মনে হয় কিছু নাই। ও, ও তো ভালো লিখে রাখছে, চ্যাপ্টার 8 নাইটের বই আছে। তারপরে একটা পিডিএফ, ডেমস্টার শেফারের উপরে একটা পিডিএফ আছে। বেজিয়ান বিডিএফ নেটওয়ার্ক, ও জাভা পয়েন্ট থেকে না, বিডিএফ নেটওয়ার্কটাও দেখাইছিলাম। হুম, জাভা পয়েন্ট থেকে দুইটা আছে, বেজিয়ান বিডিএফ নেটওয়ার্কটাও আছে, আবার এনএলপিটাও আছে, দুইটা। এই দুইটা কিন্তু দেখবা, ও ভালো কি করছে। কোয়েশ্চেন, লিঙ্ক, প্রবলেম, স্টুডেন্ট প্রবলেম, এগুলো কি জিনিস? প্রবাবিলিটি, ফাজি লজিক, ও কিন্তু কোশ্চেনও সে লিখে রাখছে না, ভালো। আর নাই না, এই ঠিক আছে। এখন ওভারঅল কোনো প্রশ্ন থাকলে বলো। তোমাদের একটাই সাজেশন থাকবে, যেটা পড়বা বুঝে পড়বা, মুখস্থ পড়বা না। যেটাই পড়বা বুঝে পড়বা, মুখস্থ
মুখস্থ করলেও এটা বুঝে মুখস্থ করবা। মুখস্থ করতে নিষেধ করতেছি না, মুখস্থ করবা, বসে মুখস্থটাও দরকার হয় দ্রুত লেখার জন্য, তবে বুঝে মুখস্থ করবা, না বুঝে না। মুখস্থ করলে বুঝে মুখস্থ করবা। আর কেউ যদি বুঝেই মনে রাখতে পারো, মুখস্থের দরকার হয় না, তাহলে তো দরকার নেই। কেউ যদি বোঝার পরেও যদি বোঝাটাকে মনের ভিতরে ফিক্সড করতে চাও, তাহলে মুখস্থ করবা, তবে বুঝে করতে হবে। দেন আমি প্রশ্নটা ডিফিকাল্ট করব না খুব বেশি, ট্রাই করবো যতটা সম্ভব সহজ করা যায়। তবে তুমি সরাসরি অ্যান্সার যাতে বই থেকে না পাও, তবে প্রশ্নটা যাতে সহজ হয় সেদিকেই আমি আমার কনসেন্ট্রেশনটা থাকবে। স্যার বলো। স্যার আপনি একটা রাসেলের বই মানে হাইলাইটেড বই দিয়েছিলেন, সেই বইয়ে স্যার চ্যাপ্টার 7 পর্যন্ত দেখানো আছে, 8 9 দেখানো নেই। কারণ এই বইটা যদি আবার দিয়ে দিতেন তাহলে ভালো হতো। এখানে আমার এখানে আছে দেখানো। জি স্যার, চ্যাপ্টার 8 9 দেখানো আছে। ওই তোমরা কিন্তু ওই দাগানো দেখেই করবা বিষয়টা তা না। আমি সবসময় আবার অনেক কিছু আবার দাগাই না, তোমাদের মুখে বলেছি, তবে দাগানোটা অবশ্যই দেখবা। ঠিক আছে, আমি দিয়ে দিব তোমাদের। বইটা দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, তাহলে তোমাকে এটাই দিব, আর কিছু আছে দেওয়ার? স্যার আর তো কিছু নাই। ঠিক আছে, তারপরে তোমাদের কোনো দরকার হলে নক দিবা, বা তোমাদের যদি আর- আরো ক্লাসের দরকার হয় সেক্ষেত্রেও নক দিতে পারো। আমি টাইম বের করে, আমার টাইমটাও ডিফিকাল্ট, এই জন্য আমার শুক্রবারটা হলো আমি পুরোটা অফ রাখি, বাকি 6 দিনে হলো কাজের মধ্যে থাকি, শুক্রবারটা অফ রাখি। এখন সময় নাই দেখে আমার শুক্রবারটা অফ টাইম, অফ দিনে আমি সময়টা দিচ্ছি তোমাদের। তোমাদের দরকার হলে বললো, আমি টাইম বের করে আমি একটা টাইম দিব তোমাদের, যদি তোমাদের দরকার হয়। ঠিক আছে, তাহলে তোমাদের প্রতি শুভকামনা রইল। স্যার তোমাদের একটা জিনিস স্যার, বলো। স্যার আমাদের এই যে 40 মার্কের মার্কসটা স্যার কি দেখানোর কোনো ব্যবস্থা আছে, মানে বিশেষ করে মিড টার্মে কে কত পাইছে, মানে হ্যাঁ, এটা প্রস্তুতিটা একটু তুমি ভালো। ছিল না, না তুমি পরে জয়েন করছো? স্যার হ্যাঁ স্যার। ও, আমি দিয়ে দিব এটা, আচ্ছা স্যার। আমি দিয়ে দিব। ওই স্যার তোমাদের 40 মার্কস যদি দেখান তাহলে মুনিরকে স্যার একটু ভালো হয়েছে। মুনিরকে দিয়ে দিব, ও তোমাদের গ্রুপে দিয়ে দিবে, বুঝতে পারছো? বা যদি বিষয়টা অফিসিয়াল হয় তাহলে অফিসে দিয়ে দিব, অফিস থেকে তোমাদের দিয়ে দিব। আচ্ছা স্যার। মনিরকে দিলেও হবে স্যার, মনির আমাদের দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর কিছু? তাহলে আমরা লিভ নিচ্ছি, সবাই ভালো থাকো।